হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে। চলো শুরু করি। চ্যাপ্টার 2, মেকিং অফ দি কনস্টিটিউশন। অধ্যায় 2, সংবিধান প্রণয়ন। ডিমান্ড ফর এ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। একটি গণপরিষদের দাবি। It was in 1934 that the idea of a constituent assembly for India was put forward for the first time by M.N. Roy, a pioneer of communist movement in India. In 1935, the Indian National Congress (INC) for the first time officially demanded a constituent assembly to frame the Constitution of India. এটি ছিল 1934 সালে যে ভারতের জন্য একটি গণপরিষদের ধারণা প্রথমবারের মতো এন রায় ভারতে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ। 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদের দাবি জানায়। In 1939, Jawaharlal Nehru, on behalf of the INC, declared that the Constitution of Free India must be framed without outside interference by a constituent assembly elected on the basis of adult franchise. 1939 সালে জওহরলাল নেহেরু আইএনসি এর পক্ষে ঘোষণা করেছিলেন যে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ দ্বারা বাইরের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীন ভারতের সংবিধান প্রণয়ন করতে হবে। The demand was finally accepted in principle by the British government in what is known as the August Offer of 1940. 1940 সালের আগস্ট অফার হিসাবে পরিচিত ব্রিটিশ সরকার দ্বারা অবশেষে এই দাবিটি নীতিগতভাবে গৃহীত হয়। In 1942, Sir Stafford Cripps, a member of the cabinet, came to India with a draft proposal of the British government on the framing of an independent constitution to be adopted after the World War II. 1942 সালে মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গৃহীত একটি স্বাধীন সংবিধান প্রণয়নের বিষয়ে ব্রিটিশ সরকারের একটি খসড়া প্রস্তাব নিয়ে ভারতে আসেন। The Cripps proposals were rejected by the Muslim League, which wanted India to be divided into two autonomous states with two separate constituent assemblies. ক্রিপস প্রস্তাবগুলি মুসলিম লীগ প্রত্যাখ্যান করেছিল, যারা চেয়েছিল ভারতকে দুটি স্বায়ত্তশাসিত রাজ্যে বিভক্ত করা হোক এবং দুটি পৃথক গণপরিষদ রয়েছে। Finally, a cabinet mission was sent to India. While it rejected the idea of two constituent assemblies, it put forth a scheme for the constituent assembly which more or less satisfied the Muslim League. অবশেষে ভারতে ক্যাবিনেট মিশন পাঠানো হয়। যদিও এটি দুটি গণপরিষদের ধারণাকে প্রত্যাখ্যান করেছিল, এটি গণপরিষদের জন্য একটি পরিকল্পনা উত্থাপন করেছিল যা কমবেশি মুসলিম লীগকে সন্তুষ্ট করেছিল। কম্পোজিশন অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদের রচনা। The Constituent Assembly was constituted in November 1946 under the scheme formulated by the Cabinet Mission Plan. ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা প্রণীত প্রকল্পের অধীনে 1946 সালের নভেম্বরে গণপরিষদ গঠিত হয়েছিল। দি ফিচার্স অফ দি স্কিম ওয়্যার। প্রকল্পের বৈশিষ্ট্য ছিল: 1. দি টোটাল স্ট্রেংথ অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ টু বি 389. Of these, 296 seats were to be allotted to British India and 93 seats to the princely states. Out of 296 seats allotted to the British India, 292 members were to be drawn from the 11 governors, province and 4 from the 4 chief commissioners, province, 1 from each. গণপরিষদের মোট সংখ্যা ছিল 389। এর মধ্যে 296টি আসন ব্রিটিশ ভারতে এবং 93টি রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছিল। ব্রিটিশ ভারতের জন্য বরাদ্দকৃত 296টি আসনের মধ্যে 292 জন সদস্য 11টি গভর্নরের প্রদেশ থেকে এবং 4টি প্রধান কমিশনারের প্রদেশ থেকে 4 জন, প্রতিটি থেকে একজন করে সদস্য নেওয়া হবে। 2. Each province and princely state or group of states in case of small states were to be allotted seats in proportion to their respective population. Roughly, 1 seat was to be allotted for every million population. 2.
প্রতিটি প্রদেশ এবং রাজ্য অথবা ছোট রাজ্যের ক্ষেত্রে রাজ্যগুলির গ্রুপ তাদের নিজ নিজ জনসংখ্যার অনুপাতে আসন বরাদ্দ করা হয়েছিল। মোটামুটিভাবে প্রতি মিলিয়ন জনসংখ্যার জন্য একটি আসন বরাদ্দ করা হয়েছিল। 3. Seats allocated to each British province were to be divided among the three principal communities Muslims, Sikhs and General, all except Muslims and Sikhs in proportion to their population. 3. প্রতিটি ব্রিটিশ প্রদেশের জন্য বরাদ্দকৃত আসনগুলি তাদের জনসংখ্যার অনুপাতে তিনটি প্রধান সম্প্রদায় মুসলিম, শিখ এবং জেনারেল, মুসলিম এবং শিখ ব্যতীত সকলে মধ্যে ভাগ করতে হবে। 4. The representatives of each community were to be elected by members of that community in the provincial legislative assembly and voting was to be by the method of proportional representation by means of single transferable vote. 4. প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রাদেশিক আইনসভায় সেই সম্প্রদায়ের সদস্যদের দ্বারা নির্বাচিত হতে হবে এবং ভোটদান একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে হতে হবে। 5. The representatives of the princely states were to be nominated by the heads of the princely states. 5. দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিদের রাজ্যের প্রধানদের দ্বারা মনোনীত করা হতো। It is thus clear that the Constituent Assembly was to be a partly elected and partly nominated body. Moreover, the members were to be indirectly elected by the members of the provincial assemblies, who themselves were elected on a limited franchise. এইভাবে এটা স্পষ্ট যে গণপরিষদ একটি আংশিকভাবে নির্বাচিত এবং আংশিকভাবে মনোনীত সংস্থা হবে। অধিকন্তু সদস্যরা পরোক্ষভাবে প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন, যারা নিজেরা সীমিত ভোটাধিকারে নির্বাচিত হয়েছেন। The elections to the Constituent Assembly for 296 seats allotted to the British Indian province were held in July-August 1946. The Indian National Congress on 208 seats, the Muslim Legal 73 seats and the small groups and independents got the remaining 15 seats. However, the 93 seats allotted to the princely states were not filled as they decided to stay away from the Constituent Assembly. গণপরিষদের নির্বাচন ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলিতে বরাদ্দকৃত 296টি আসনের জন্য 1946 সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস 208টি আসন, মুসলিম লীগ 73টি আসন এবং ছোট দল এবং স্বতন্ত্ররা অবশিষ্ট 15টি আসন পেয়েছিল। যাই হোক, রাজ্যগুলির জন্য বরাদ্দকৃত 93টি আসন পূরণ করা হয়নি কারণ তারা গণপরিষদ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। Although the Constituent Assembly was not directly elected by the people of India on the basis of adult franchise, the Assembly comprised representatives of all sections of the Indian society: Hindus, Muslims, Sikhs, Parsis, Anglo-Indians, Indian Christians, SCs, STs including women of all these sections. The Assembly included all important personalities of India at that time, with the exception of Mahatma Gandhi. যদিও গণপরিষদ প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে ভারতের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হয়নি, তবে বিধানসভা ভারতীয় সমাজের সমস্ত বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত: হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান, ভারতীয় খ্রিস্টান, SCs, STs। এই সমস্ত বিভাগের মহিলা সহ মহাত্মা গান্ধী ব্যতীত সেই সময়ে ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে অ্যাসেম্বলিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওয়ার্কিং অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদের কাজ। দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড ইটস ফার্স্ট মিটিং অন ডিসেম্বরের 9, 1946। দি মুসলিম লিগ্যাল বয়কটেড দি মিটিং অ্যান্ড ইনসিস্টেড অন এ সেপারেট স্টেট অফ পাকিস্তান। দি মিটিং ওয়াজ থাস অ্যাটেন্ডেড বাই অনলি 211 মেম্বার্স। ডক্টর Sachidananda Sinha, the oldest member, was selected as the temporary president of the assembly, following the French practice. গণপরিষদ 9 ডিসেম্বর 1946 প্রথম সভা করে। মুসলিম লীগ সভা বয়কট করে এবং পাকিস্তানের একটি পৃথক রাষ্ট্রের জন্য জোর দেয়। এইভাবে সভায় মাত্র 211 জন সদস্য উপস্থিত ছিলেন। ডক্টর সচ্চিদানন্দ সিনহা, সবচেয়ে বয়স্ক সদস্য, ফরাসি রীতি অনুসরণ করে বিধানসভার অস্থায়ী সভাপতি নির্বাচিত হন। ল্যাটার ডক্টর
Rajendra Prasad was selected as the President of the Assembly. Similarly, both H.C. Mukherjee and V.T. Krishnamachari were elected as the Vice Presidents of the Assembly. In other words, the Assembly had two Vice Presidents. পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিধানসভার সভাপতি নির্বাচিত হন। একইভাবে উভয় H.C. মুখার্জি এবং V.T. কৃষ্ণমাচারী বিধানসভার সহ-সভাপতি নির্বাচিত হন। অন্য কথায়, বিধানসভার দুইজন সহ-সভাপতি ছিল। অবজেক্টিভস রিজলিউশন, উদ্দেশ্য রেজলিউশন। অন ডিসেম্বরের 13, 1946, জওয়াহরলাল নেহরু মুভড দি হিস্টোরিক অবজেক্টিভস রিজলিউশন ইন দি অ্যাসেম্বলি। It laid down the fundamentals and philosophy of the constitutional structure. It read, 13 ডিসেম্বর 1946 জওহরলাল নেহেরু বিধানসভায় ঐতিহাসিক উদ্দেশ্য প্রস্তাব প্রেরণ করেন। এটি সাংবিধানিক কাঠামোর মূলনীতি এবং দর্শন নির্ধারণ করেছে। এটা পড়তে, This Constituent Assembly declares its firm and solemn resolve to proclaim India as an independent sovereign republic and to draw up for her future governance a constitution. এই গণপরিষদ ভারতকে একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করার এবং তার ভবিষ্যৎ শাসনের জন্য একটি সংবিধান তৈরি করার জন্য তার দৃঢ় এবং গম্ভীর সংকল্প ঘোষণা করে। 2. Wherein the territories that now comprise British India, the territories that now form the Indian states and such other parts of India as are outside India and the states as well as other territories as are willing to be constituted into the independent sovereign India, shall be a union of them all, and 2. যেখানে বর্তমানে যে অঞ্চলগুলি ব্রিটিশ ভারত নিয়ে গঠিত, যে অঞ্চলগুলি এখন ভারতীয় রাজ্যগুলি গঠন করে এবং ভারতের অন্যান্য অংশগুলি যেগুলি ভারতের বাইরে রয়েছে এবং রাজ্যগুলির পাশাপাশি স্বাধীন সার্বভৌম ভারতে গঠিত হতে ইচ্ছুক অন্যান্য অঞ্চলগুলি তাদের সকলের একটি ইউনিয়ন হও, এবং 3. Wherein the said territories, whether with their present boundaries or with such others as may be determined by the Constituent Assembly and thereafter according to the law of the Constitution, shall possess and retain the status of autonomous units together with residuary powers and exercise all powers and functions of government and administration save and except such powers and functions as are vested in or assigned to the Union or as are inherent or implied in the Union or resulting therefrom, and 3. যেখানে উল্লিখিত অঞ্চলগুলি তাদের বর্তমান সীমানা সহ হোক বা গণপরিষদ দ্বারা নির্ধারিত অন্যদের সাথে হোক এবং তারপরে সংবিধানের আইন অনুসারে অবশিষ্ট ক্ষমতা সহ স্বায়ত্তশাসিত ইউনিটের মর্যাদা ধারণ করবে এবং ধরে রাখবে এবং সমস্ত প্রয়োগ করবে সরকার ও প্রশাসনের ক্ষমতা ও কার্যাবলী ইউনিয়নের মধ্যে ন্যস্ত বা অর্পিত বা ইউনিয়নের অন্তর্নিহিত বা নিহিত বা এর ফলে সৃষ্ট ক্ষমতা ও কার্যাবলী ব্যতীত সংরক্ষণ করে, এবং 4. Wherein all power and authority of the sovereign independent India, its constituent parts and organs of government are derived from the people, and 4. যেখানে সার্বভৌম স্বাধীন ভারতের সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব এর উপাদান অংশ এবং সরকারের অঙ্গগুলি জনগণের কাছ থেকে উদ্ভূত হয়, এবং 5. Wherein shall be guaranteed and secured to all the people of India justice, social, economic and political, equality of status of opportunity, and before the law, freedom of thought, expression, belief, faith, worship, vocation, association and action, subject to law and public morality, and 5. যেখানে ভারতের সমস্ত মানুষের ন্যায়বিচার, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নিশ্চিত ও সুরক্ষিত থাকবে, সুযোগের মর্যাদার সমতা এবং আইনের সামনে চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, উপাসনা, পেশা, সমিতি এবং কর্মের স্বাধীনতা, আইন এবং জনসাধারণের নৈতিকতার সাপেক্ষে, এবং 6. Wherein adequate safeguards shall be provided for minorities, backward and tribal array, and depressed and other backward classes, and 6. যেখানে সংখ্যালঘু, অনগ্রসর এবং উপজাতীয় অঞ্চল এবং অবদমিত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য পর্যাপ্ত সুরক্ষা প্রদান করা হবে, এবং 7. Wherever shall be maintained the integrity of the territory of the Republic and its sovereign rights on land, sea and air according to justice and the law of civilized nations, and 7.
যার দ্বারা প্রজাতন্ত্রের ভূখণ্ডের অখণ্ডতা এবং ন্যায়বিচার এবং সভ্য দেশগুলির আইন অনুসারে স্থল, সমুদ্র এবং বায়ুতে এর সার্বভৌম অধিকার বজায় রাখা হবে এবং this ancient land attains its rightful and honored place in the world and makes its full and willing contribution to the promotion of world peace and the welfare of mankind. এই প্রাচীন ভূমি বিশ্বে তার ন্যায্য ও সম্মানিত স্থান অর্জন করে এবং বিশ্ব শান্তি ও মানবজাতির কল্যাণে পূর্ণ ও স্বেচ্ছায় অবদান রাখে। This resolution was unanimously adopted by the Assembly on January 22, 1947. It influenced the eventual shaping of the Constitution through all its subsequent stages. Its modified version forms the preamble of the present Constitution. এই রেজলিউশনটি 22শে জানুয়ারি 1947 তারিখে অ্যাসেম্বলি দ্বারা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। এটি পরবর্তী সমস্ত পর্যায়ে সংবিধানের চূড়ান্ত রূপরেখাকে প্রভাবিত করেছিল। এর পরিবর্তিত সংস্করণ বর্তমান সংবিধানের প্রস্তাবনা গঠন করে। চেঞ্জেস বাই দি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, স্বাধীনতা আইন দ্বারা পরিবর্তন। দি রিপ্রেজেন্টেটিভস অফ দি প্রিন্সলি স্টেটস হু হ্যাড স্টাইড অ্যাওয়ে ফ্রম দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গ্রাজুয়ালি জয়েন্ড ইট। On April 28, 1947, representatives of the 6 states were part of the assembly. After the acceptance of the Mountbatten Plan of June 3, 1947 for the partition of the country, the representatives of most of the other princely states took their seats in the assembly. The members of the Muslim League from the Indian Dominion also entered the assembly. গণপরিষদ থেকে দূরে থাকা রাজ্যের প্রতিনিধিরা ধীরে ধীরে এতে যোগ দেয়। 28 এপ্রিল 1947 সালে 6টি রাজ্যের প্রতিনিধিরা বিধানসভার অংশ ছিল। দেশ ভাগের জন্য 3রা জুন 1947 সালের মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণের পর অন্যান্য রাজ্যের বেশিরভাগ প্রতিনিধিরা বিধানসভায় তাদের আসন গ্রহণ করেন। ভারতীয় ডোমিনিয়ন থেকে মুসলিম লীগের সদস্যরাও অ্যাসেম্বলিতে প্রবেশ করেন। The Indian Independence Act of 1947 made the following 3 changes in the position of the Assembly. 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন বিধানসভার অবস্থানে নিম্নলিখিত 3টি পরিবর্তন করেছে। 1. The Assembly was made a fully sovereign body, which could frame any constitution it pleased. The Act empowered the Assembly to abrogate or alter any law made by the British Parliament in relation to India. অ্যাসেম্বলিকে একটি সম্পূর্ণ সার্বভৌম সংস্থায় পরিণত করা হয়েছিল, যা খুশি যে কোনো সংবিধান তৈরি করতে পারে। আইনটি ভারত সম্পর্কিত ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত কোনো আইন বাতিল বা পরিবর্তন করার ক্ষমতা বিধানসভাকে দিয়েছে। 2. The Assembly also became a legislative body. In other words, two separate functions were assigned to the Assembly, that is, making of the Constitution for Free India and enacting of ordinary laws for the country. These two tasks were to be performed on separate days. Thus, the Assembly became the first Parliament of Free India Dominion Legislature. 2. বিধানসভাও একটি আইনসভায় পরিণত হয়। অন্য কথায়, অ্যাসেম্বলিকে দুটি পৃথক কার্য অর্পণ করা হয়েছিল, তা হল স্বাধীন ভারতের জন্য সংবিধান প্রণয়ন এবং দেশের জন্য সাধারণ আইন প্রণয়ন। এই দুটি কাজ আলাদা দিনে সম্পাদিত হতো। এইভাবে বিধানসভা স্বাধীন ভারতের প্রথম সংসদে পরিণত হয়, ডোমিনিয়ন আইনসভা। Whenever the Assembly met as the constituent body, it was chaired by Dr. Rajendra Prasad, and when it met as the legislative body, it was chaired by G.V. Ravlankar. These two functions continued till November 26, 1949, when the task of making the Constitution was over. যখনই বিধানসভা সাংবিধানিক সংস্থা হিসাবে মিলিত হয়েছিল তখন এটির সভাপতিত্ব করতেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং যখনই এটি আইনসভা সংস্থা হিসাবে মিলিত হয়েছিল তখন এটির সভাপতি ছিলেন জি.ভি. মাভলঙ্কার। 1949 সালের 26শে নভেম্বর পর্যন্ত সংবিধান প্রণয়নের কাজ শেষ হওয়া পর্যন্ত এই দুটি কাজ অব্যাহত ছিল। 3. The Muslim legal members hailing from the area included in the Pakistan withdrew from the Constituent Assembly for India. Consequently, the total strength of the Assembly came down to 299 as against the 389 originally fixed in 1946 under the Cabinet Mission Plan. 3.
মুসলিম লীগের সদস্যরা পাকিস্তানের অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দা ভারতের জন্য গণপরিষদ থেকে প্রত্যাহার করে নেন। ফলস্বরূপ ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে 1946 সালে নির্ধারিত 389টির বিপরীতে অ্যাসেম্বলির মোট শক্তি 299 নেমে আসে। The strength of the Indian province, formerly British province, was reduced from 296 to 229 and those of the princely states from 93 to 70. The state with membership of the Assembly as on December 31, 1947 is shown in table 2.4 of this chapter. ভারতীয় প্রদেশগুলির পূর্বে ব্রিটিশ প্রদেশগুলি শক্তি 296 থেকে 229 এবং দেশীয় রাজ্যগুলির 93 থেকে 70 নামিয়ে আনা হয়েছিল। 31 ডিসেম্বর 1947 তারিখে অ্যাসেম্বলির রাজ্যভিত্তিক সদস্য সংখ্যা এর সারণী 2.4 দেখানো হয়েছে। আদার ফাংশনস পারফর্মেড, অন্যান্য ফাংশন সঞ্চালিত। In addition to the making of the Constitution and enacting of ordinary laws, the Constituent Assembly also performed the following functions. সংবিধান প্রণয়ন এবং সাধারণ আইন প্রণয়নের পাশাপাশি গণপরিষদ নিম্নলিখিত কাজগুলিও সম্পাদন করে। 1. It ratified the India as membership of the Commonwealth in May 1949. 1. এটি 1949 সালের মে মাসে কমনওয়েলথের ভারতের সদস্যপদ অনুমোদন করে। 2. It adopted the national flag on July 22, 1947. 2. এটি 22 জুলাই 1947 তারিখে জাতীয় পতাকা গ্রহণ করে। 3. It adopted the national anthem on January 24, 1950. 3. এটি জাতীয় সঙ্গীত গ্রহণ করে 24 জানুয়ারি 1950। 4. It adopted the national song on January 24, 1950। 4. এটি 24 জানুয়ারি 1950 তারিখে জাতীয় গান গ্রহণ করে। 5. It elected Dr. রাজেন্দ্র প্রসাদ as the first president of India on January 24, 1950। 5. এটি 24 জানুয়ারি 1950 ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত করে। In all, the Constituent Assembly had 11 sessions over 2 years, 11 months and 18 days. The constitution makers had gone through the constitutions of about 60 countries, and the draft constitution was considered for 114 days. The total expenditure incurred on making the constitution amounted to 64 lakh. 2 বছর 11 মাস এবং 18 দিনে গণপরিষদের মোট 11টি অধিবেশন ছিল। সংবিধান প্রণেতারা প্রায় 60টি দেশের সংবিধানের মধ্য দিয়ে গেছেন এবং খসড়া সংবিধানটি 114 দিনের জন্য বিবেচনা করা হয়েছিল। সংবিধান প্রণয়নে মোট ব্যয় হয়েছে 64 লাখ টাকা। On January 24, 1950, the Constituent Assembly held its final session. It, however, did not end, and continued as the Provisional Parliament of India from January 26, 1950, till the formation of new parliament after the first general elections in 1951-52। 24 জানুয়ারি 1950 সালে গণপরিষদ তার চূড়ান্ত অধিবেশন অনুষ্ঠিত হয়। এটি অবশ্য শেষ হয়নি এবং 26 জানুয়ারি 1950 থেকে 1951-52 সালে প্রথম সাধারণ নির্বাচনের পর নতুন সংসদ গঠন পর্যন্ত ভারতের অস্থায়ী সংসদ হিসাবে অব্যাহত ছিল। কমিটিজ অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের কমিটি। দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাপয়েন্টেড এ নাম্বার অফ কমিটিজ টু ডিল উইথ ডিফারেন্ট টাস্কস অফ কনস্টিটিউশন মেকিং। Out of these, 8 were major committees and the others were minor committees. The names of these committees and their chairman are given below. গণপরিষদ সংবিধান প্রণয়নের বিভিন্ন কাজ পরিচালনার জন্য একটি সংখ্যক কমিটি নিয়োগ করে। এর মধ্যে 8টি ছিল বড় কমিটি এবং বাকিগুলো ছিল ছোট কমিটি। এই কমিটির নাম ও তাদের চেয়ারম্যান নিম্নে দেওয়া হল। মেজর কমিটিস। প্রধান কমিটি। 1. ইউনিয়ন পাওয়ার্স কমিটি, জওয়াহরলাল নেহরু। 2. ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, জওয়াহরলাল নেহরু। 3. প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, সর্দার প্যাটেল। 4. ড্রাফটিং কমিটি, ডক্টর বি.আর. আম্বেদকর। 1. ইউনিয়ন ক্ষমতা কমিটি, জওহরলাল নেহরু। 2. ইউনিয়ন সংবিধান কমিটি, জওহরলাল নেহরু। 3. প্রাদেশিক সংবিধান কমিটি, সর্দার প্যাটেল। 4. খসড়া কমিটি, ড. বি.আর. আম্বেদকর। 5.
Advisory Committee on Fundamental Rights, Minorities and Tribal and Excluded are Sardar Patel. This committee had the following 5 sub-committees. 5. মৌলিক অধিকার, সংখ্যালঘু এবং উপজাতি এবং বহিষ্কৃত অঞ্চল সর্দার প্যাটেল সম্পর্কিত উপদেষ্টা কমিটি। এই কমিটির নিম্নলিখিত 5টি উপকমিটি ছিল: ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি জেবি কৃপালানি, বি মিনোরিটিস সাব কমিটি এইচ.সি. মুখার্জি, সি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রিবাল আরে অ্যান্ড অ্যাসাম এক্সক্লুডেড এবং পার্টিকুলারলি এক্সক্লুডেড আরে সাব কমিটি গোপীনাথ বারদলৈ। মৌলিক অধিকার উপকমিটি জেবি কৃপালানি, বি সংখ্যালঘু উপকমিটি এইচ.সি. মুখার্জি, সি উত্তর পূর্ব সীমান্ত উপজাতি এলাকা এবং আসামবাদ এবং আংশিকভাবে বাদ দেওয়া এলাকা সাব কমিটি গোপীনাথ বারদলৈ। ডি এক্সক্লুডেড অ্যান্ড পার্টিকুলারলি এক্সক্লুডেড আরে আদার দ্যান থোজ ইন আসাম সাব কমিটি এভি থাক্কার। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার ট্রিবাল আরে সাব কমিটি। ডি বাদ দেওয়া এবং আংশিকভাবে বাদ দেওয়া এলাকাগুলি আসামের অঞ্চলগুলি ব্যতীত উপকমিটি এভি ঠক্কর। উত্তর পশ্চিম সীমান্ত উপজাতি এলাকা উপকমিটি। 6. রুলস অফ প্রসিজিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 7. স্টেটস কমিটি কমিটি ফর নেগোটিয়েটিং উইথ স্টেটস জওয়াহরলাল নেহরু। 8. স্টিরিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 6. কার্যপ্রণালী কমিটির নিয়ম ড রাজেন্দ্র প্রসাদ। 7. স্টেটস কমিটি কমিটি ফর নেগোশিয়েটিং উইথ স্টেট জওহরলাল নেহরু। 8. স্টিয়ারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনর কমিটিস ছোট কমিটি। 1. ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 2. ক্রিডেন্সিয়ালস কমিটি কৃষ্ণাস্বামী এয়ার। 3. হাউস কমিটি বি পাত্তভি সীতারামায়া। 4. অর্ডার অফ বিজনেস কমিটি ডক্টর কে এম মুন্সি। 1. অর্থ ও স্টাফ কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 2. শংসাপত্র কমিটি কৃষ্ণস্বামী আয়ার। 3. হাউস কমিটি বি পট্টাভি সীতারামায়া। 4. ব্যবসায়িক কমিটির আদেশ ড কে এম মুন্সি। 5. অ্যাডহক কমিটি অন দি ন্যাশনাল ফ্ল্যাগ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 6. কমিটি অন দি ফাংশনস অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জিভি প্যাভালঙ্কার। 7. অ্যাডহক কমিটি অন দি সুপ্রিম কোর্ট এস ভেরাদাছড়ি নট অ্যান অ্যাসেম্বলি মেম্বার। 5. জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 6. গণপরিষদের কার্যাবলী সংক্রান্ত কমিটি জিভি মাভালঙ্কার। 7. সুপ্রিম কোর্টের অ্যাডহক কমিটি এস ভারদাচারী একজন বিধানসভা সদস্য নন। 8. কমিটি অন চিফ কমিশনার্স প্রভিন্স বি পাত্তভি সীতারামায়া। 9. এক্সপার্ট কমিটি অন দি ফাইন্যান্সিয়াল প্রভিশনস অফ দি ইউনিয়ন কনস্টিটিউশন নালিনী রঞ্জন সরকার নট অ্যান অ্যাসেম্বলি মেম্বার। 8. চিফ কমিশনারদের প্রদেশের কমিটি বি পট্টাভি সীতারামায়া। 9. ইউনিয়ন সংবিধানের আর্থিক বিধান সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি নলিনী রঞ্জন সরকার একজন বিধানসভা সদস্য নন। 10. লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিশন এস.কে. রার নট অ্যান অ্যাসেম্বলি মেম্বার। 11. স্পেশাল কমিটি টু এক্সামিন দি ড্রাফট কনস্টিটিউশন জওয়াহরলাল নেহরু। 12. প্রেস গ্যালারি কমিটি ইউষানাথ সেন। 13. অ্যাডহক কমিটি অন সিটিজেনশিপ এস ভেরাদাছড়ি নট অ্যান অ্যাসেম্বলি মেম্বার। 10. ভাষাগত প্রদেশ কমিশন এস.কে. রার একজন সংসদ সদস্য নন। 11. খসড়া সংবিধান পরীক্ষা করার জন্য বিশেষ কমিটি জওহরলাল নেহেরু। 12. প্রেস গ্যালারি কমিটি উষানাথ সেন। 13. নাগরিকত্ব সম্পর্কিত অ্যাডহক কমিটি এস ভারদাচারী একজন বিধানসভা সদস্য নন। ড্রাফটিং কমিটি খসড়া কমিটি। Among all the committees of the Constituent Assembly, the most important committee was the Drafting Committee set up on August 29, 1947. It was this committee that was entrusted with the task of preparing a draft of the new constitution. It consisted of 7 members. They were গণপরিষদের সকল কমিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ছিল 1947 সালের 29শে আগস্ট গঠিত খসড়া কমিটি। এই কমিটিকেই নতুন সংবিধানের খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। এটি 7 সদস্য নিয়ে গঠিত। তারা ছিল: 1. ডক্টর বি আর আম্বেদকর চেয়ারম্যান। 2. এন গোপালাস্বামী আয়াঙ্গার। 3. অলাদি কৃষ্ণাস্বামী এয়ার। 4. ডক্টর কে এম মুন্সি। 5. সায়েদ মোহাম্মদ সাদুল্লাহ। 6. এন মাধাভা রাও হি রিপ্লেসিড বিএল
Peter who resigned due to ill health. 7. T.T. কৃষ্ণামাছরি, হি, ট্রিপলেসিড ডিপি, খায়তান who died in 1948. 1. ডক্টর বি. আর. আম্বেদকর চেয়ারম্যান. 2. এন. গোপালস্বামী আয়ঙ্গার. 3. আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার. 4. রাহ কে. এম. মুন্সি. 5. সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ. 6. এন. মাধব রাও, তিনি বিএল মিটারের স্থলাভিষিক্ত হন যিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছিলেন। 7. টিটি কৃষ্ণমাচারী, তিনি ডিপি খৈতানের স্থলাভিষিক্ত হন যিনি 1948 সালে মারা যান। দি ড্রাফটিং কমিটি, আফটার টেকিং ইন্টু কনসিডারেশন দি প্রপোজালস অফ দি ভ্যারিয়াস কমিটিস, প্রিপার্ড দি ফার্স্ট ড্রাফট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হুইচ ওয়াজ পাবলিশড ইন ফেব্রুয়ারি 1948। খসড়া কমিটি, বিভিন্ন কমিটির প্রস্তাব বিবেচনায় নিয়ে ভারতের সংবিধানের প্রথম খসড়া প্রস্তুত করে, যা 1948 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। The people of India were given 8 months to discuss the draft and propose amendments. In the light of the public comments, criticisms and suggestions, the drafting committee prepared a second draft, which was published in October 1948. খসড়া নিয়ে আলোচনা করতে এবং সংশোধনী প্রস্তাব করার জন্য ভারতের জনগণকে 8 মাস সময় দেওয়া হয়েছিল। জনগণের মন্তব্য, সমালোচনা ও পরামর্শের আলোকে খসড়া কমিটি দ্বিতীয় খসড়া তৈরি করে, যা 1948 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। দি ড্রাফটিং কমিটি took less than 6 months to prepare its draft. In all it sat only for 141 days. খসড়া কমিটি তার খসড়া তৈরি করতে 6 মাসেরও কম সময় নিয়েছে। সব মিলিয়ে এটি মাত্র 141 দিনের জন্য বসেছিল। Enactment of the Constitution. সংবিধান প্রণয়ন। ডক্টর বি আর আম্বেদকর introduced the final draft of the Constitution in the Assembly on November 4, 1948, first reading. The Assembly had a general discussion on it for 5 days till November 9, 1948. ডক্টর বি আর আম্বেদকর 4 নভেম্বর 1948 সালে প্রথম পাঠ বিধানসভায় সংবিধানের চূড়ান্ত খসড়া পেশ করেন। 5 দিন ধরে 9 নভেম্বর 1948 পর্যন্ত এ নিয়ে অ্যাসেম্বলিতে সাধারণ আলোচনা হয়। দি সেকেন্ড রিডিং ক্লেউজ বাই ক্লেউজ কনসিডারেশন স্টার্টেড অন নভেম্বরের 15, 1948 অ্যান্ড এন্ডেড অন অক্টোবরের 17, 1949। ডুরিং দিস স্টেজ as many as 7,653 amendments were proposed and 2,473 were actually discussed in the Assembly. দ্বিতীয় প্রথম দফা বিবেচনায় ধারা 15 নভেম্বর 1948 শুরু হয়েছিল এবং 17 অক্টোবর 1949 তারিখে শেষ হয়েছিল। এই পর্যায়ে 7,653টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল এবং 2,473টি আসলে অ্যাসেম্বলিতে আলোচনা করা হয়েছিল। The third reading of the draft started on November 14, 1949. Dr. B.R. Ambedkar moved a motion, the Constitution as settled by the Assembly be passed. The motion on draft Constitution was declared as passed on November 26, 1949 and received the signatures of the members and the President. Out of a total 299 members of the Assembly, only 284 were actually present on that day and signed the Constitution. This is also the date mentioned in the preamble as the date on which the people of India in the Constituent Assembly adopted, enacted and gave to themselves this Constitution. খসড়াটির তৃতীয় পঠন শুরু হয় 14 নভেম্বর 1949-এ। ড. বি. আর. আম্বেদকর একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন, অ্যাসেম্বলি দ্বারা নিষ্পত্তিকৃত সংবিধান পাশ করা হবে। খসড়া সংবিধানের প্রস্তাবটি 26 নভেম্বর 1949 তারিখে পাস হিসাবে ঘোষণা করা হয় এবং সদস্য ও রাষ্ট্রপতির স্বাক্ষর গ্রহণ করে। অ্যাসেম্বলির মোট 299 সদস্যের মধ্যে মাত্র 284 জন আসলে সেদিন উপস্থিত ছিলেন এবং সংবিধানে স্বাক্ষর করেছিলেন। এটি সেই তারিখ হিসাবে প্রস্তাবনাতে উল্লিখিত তারিখ যে তারিখে গণপরিষদে ভারতের জনগণ এই সংবিধান গৃহীত, প্রণীত এবং নিজেদেরকে দিয়েছিল। The Constitution as adopted on November 26, 1949 contained a preamble, 395 articles and 8 schedules. The preamble was enacted after the entire Constitution was already enacted.
26শে নভেম্বর 1949 গৃহীত সংবিধানে একটি প্রস্তাবনা, 395টি অনুচ্ছেদ এবং 8টি তফসিল রয়েছে। পুরো সংবিধান ইতিমধ্যে প্রণীত হওয়ার পরে প্রস্তাবনাটি প্রণীত হয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকর, the then law minister, piloted the draft constitution in the assembly. He took a very prominent part in the deliberations of the assembly. He was known for his logical, forceful and persuasive arguments on the floor of the assembly. ডক্টর বি.আর. তৎকালীন আইনমন্ত্রী আম্বেদকর বিধানসভায় খসড়া সংবিধান প্রণয়ন করেন। তিনি বিধানসভার আলোচনায় অত্যন্ত বিশিষ্ট অংশ গ্রহণ করেন। তিনি বিধানসভার ফ্লোরে তার যৌক্তিক, জোরদার এবং প্ররোচিত যুক্তির জন্য পরিচিত ছিলেন। He is recognized as the father of the Constitution of India. This brilliant writer, constitutional expert and undisputed leader of the scheduled castes is also known as the chief architect of the Constitution of India. তিনি ভারতের সংবিধানের জনক হিসেবে স্বীকৃত। এই উজ্জ্বল লেখক, সংবিধান বিশেষজ্ঞ এবং তফসিলি জাতির অবিসংবাদিত নেতাকে ভারতের সংবিধানের প্রধান স্থপতি হিসাবেও পরিচিত। এনফোর্সমেন্ট অফ দি কনস্টিটিউশন, সংবিধানের প্রয়োগ। Some provisions of the Constitution pertaining to citizenship, elections, provisional parliament, temporary and transitional provisions, and short title contained in Articles 5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367, 379, 380, 388, 391, 392 and 393 came into force on November 26, 1949 itself. সংবিধানের নাগরিকত্ব, নির্বাচন, অস্থায়ী সংসদ, অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধান এবং অনুচ্ছেদ 5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367, 379, 380, 918, 3তে থাকা সংক্ষিপ্ত শিরোনাম সম্পর্কিত কিছু বিধান, 392 এবং 393 26শে নভেম্বর 1949 সালে নিজেই কার্যকর হয়েছিল। The remaining provisions, the major part of the Constitution, came into force on January 26, 1950. This day is referred to in the Constitution as the date of its commencement, and celebrated as the Republic Day. সংবিধানের অবশিষ্ট বিধানগুলি প্রধান অংশ 26 জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। এই দিনটিকে সংবিধানে প্রবর্তনের তারিখ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়েছে। জানুয়ারির 26 was specifically chosen as the date of commencement of the Constitution because of its historical importance. It was on this day in 1930 that Parna Swaraj Day was celebrated, following the resolution of the Lahore session, December 1929 of the INC. ঐতিহাসিক গুরুত্বের কারণে 26শে জানুয়ারিকে সংবিধানের শুরু হওয়ার তারিখ হিসেবে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছিল। 1930 সালের এই দিনেই আইএনসি এর লাহোর অধিবেশনের ডিসেম্বর 1929 প্রস্তাব অনুসরণ করে পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল। With the commencement of the Constitution, the Indian Independence Act of 1947 and the Government of India Act of 1935, with all enactments amending or supplementing the latter act, were repealed. The abolition of Privy Council Jurisdiction Act 1949 was however continued. সংবিধানের সূচনা হওয়ার সাথে সাথে 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন এবং 1935 সালের ভারত সরকার আইন, পরবর্তী আইনের সংশোধন বা পরিপূরক সমস্ত আইনগুলি বাতিল করা হয়েছিল। প্রিভি কাউন্সিলের এখতিয়ার বিলুপ্তি আইন 1949 অবশ্য অব্যাহত ছিল। এক্সপার্টস কমিটি অফ দি কংগ্রেস, কংগ্রেসের বিশেষজ্ঞ কমিটি। While elections to the Constituent Assembly were still in progress, on July 8, 1946, the Congress Party, Indian National Congress, appointed an experts committee for the purpose of preparing material for the Constituent Assembly. This committee consisted of the following members. গণপরিষদের নির্বাচন চলমান অবস্থায় 8 জুলাই 1946 কংগ্রেস পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, গণপরিষদের জন্য উপাদান প্রস্তুত করার উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ কমিটি নিযুক্ত করে। এই কমিটি নিম্নলিখিত সদস্যদের নিয়ে গঠিত: 1. জওয়াহরলাল নেহরু, চেয়ারম্যান। 2. এম এস এফ আলী। 3. কে এম
মুন্সি 4 এন গোপালাস্বামী আঙ্গার 5 কেটি চা 6 ডিয়ার গ্যাজেল 7 হুমায়ুন কবির 8 কে সন্থনাম 1 জওহরলাল নেহেরু চেয়ারম্যান 2 এম আশাফ আলী 3 কে এম মুন্সি 4 এন গোপালস্বামী আয়ঙ্গার 5 কে টি চা 6 ডি আর গডগিল 7 হুমায়ুন কবির 8 কে সন্থানাম Later, on the chairman's proposal, it was resolved that Krishna Kripalani be co-opted as member and convener of the committee. The committee had two sittings, the first at New Delhi from July 20 to 22, 1946, and the second at Bombay from August 15 to 17, 1946. পরে চেয়ারম্যানের প্রস্তাবে কৃষ্ণ কৃপালানিকে কমিটির সদস্য আহ্বায়ক হিসাবে সহ-অপ করার সিদ্ধান্ত হয়। কমিটির দুটি বৈঠক ছিল, প্রথমটি 20 থেকে 22 জুলাই 1946 তারিখে নয়াদিল্লিতে এবং দ্বিতীয়টি 15 থেকে 17 আগস্ট 1946 পর্যন্ত বোম্বেতে। Apart from a number of notes prepared by its members, the committee discussed the procedure to be adopted by the Constituent Assembly, the question of the appointment of various committees and the draft of a resolution on the objectives of the Constitution to be moved during the first session of the Constituent Assembly. তার সদস্যদের দ্বারা প্রস্তুতকৃত কয়েকটি নোট ছাড়াও, কমিটি গণপরিষদ কর্তৃক গৃহীত পদ্ধতি, বিভিন্ন কমিটির নিয়োগের প্রশ্ন এবং সংবিধানের উদ্দেশ্যগুলির উপর একটি রেজলিউশনের খসড়া নিয়ে আলোচনা করেছিল। গণপরিষদের অধিবেশন On the role played by this committee in the making of the Constitution, Granville Austin, an American constitutional expert, observed, it was the Congress Experts Committee that set India on the road to her present constitution. The committee members, working within the framework of the Cabinet Mission Scheme, made general suggestions about autonomous array, the powers of provincial governments and the centre, and about such issues as the princely states and the amending power. They also drafted a resolution, closely resembling the objectives resolution. সংবিধান প্রণয়নে এই কমিটির ভূমিকা সম্পর্কে গ্র্যানভিল অস্টিন, একজন আমেরিকান সাংবিধানিক বিশেষজ্ঞ, পর্যবেক্ষণ করেছেন, এটি ছিল কংগ্রেস বিশেষজ্ঞ কমিটি যে ভারতকে তার বর্তমান সংবিধানের পথে নিয়েছিল। কমিটির সদস্যরা কাঠামোর মধ্যে কাজ করে ক্যাবিনেট মিশন স্কিমের, স্বায়ত্তশাসিত এলাকা, প্রাদেশিক সরকার এবং কেন্দ্রের ক্ষমতা এবং রাজ্য এবং সংশোধনী ক্ষমতার মতো বিষয়গুলি সম্পর্কে সাধারণ পরামর্শ দিয়েছিল। তারা একটি প্রস্তাবের খসড়াও তৈরি করেছিল, উদ্দেশ্য রেজলিউশনের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। ক্রিটিসিজম অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদের সমালোচনা। The critics have criticized the Constituent Assembly on various grounds. These are as follows. সমালোচকরা বিভিন্ন কারণে গণপরিষদের সমালোচনা করেছেন। এগুলি নিম্নরূপ: 1. Not a representative body. The critics have argued that the Constituent Assembly was not a representative body as its members were not directly elected by the people of India on the basis of universal adult franchise. একটি প্রতিনিধি সংস্থা নয়। সমালোচকরা যুক্তি দিয়েছেন যে গণপরিষদ একটি প্রতিনিধিত্বকারী সংস্থা নয় কারণ এর সদস্যরা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে ভারতের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হয়নি। 2. Not a sovereign body. The critics maintained that the Constituent Assembly was not a sovereign body as it was created by the proposals of the British government. Further, they said that the Assembly held its sessions with the permission of the British government. 2. সার্বভৌম সংস্থা নয়। সমালোচকরা বজায় রেখেছিলেন যে গণপরিষদ একটি সার্বভৌম সংস্থা নয় কারণ এটি ব্রিটিশ সরকারের প্রস্তাব দ্বারা তৈরি হয়েছিল। আরও, তারা বলেছিল যে ব্রিটিশ সরকারের অনুমতি নিয়ে অ্যাসেম্বলি তার অধিবেশনগুলি অনুষ্ঠিত হয়েছিল। 3. Time consuming. According to the critics, the Constituent Assembly took unduly long time to make the Constitution. They stated that the framers of the American Constitution took only 4 months to complete their work. In this context, Naziruddin Ahmed, a member of the Constituent Assembly, coined a new name for the drafting committee to show his contempt for it. He called it a drafting committee. 3. সময় সাপেক্ষ। সমালোচকদের মতে, গণপরিষদ সংবিধান প্রণয়নে অযথা দীর্ঘ সময় নিয়েছে।
তারা বলেছে যে আমেরিকান সংবিধান প্রণেতারা তাদের কাজ শেষ করতে মাত্র 4 মাস সময় নিয়েছেন। এই প্রেক্ষাপটে গণপরিষদের সদস্য নাজির উদ্দিন আহমেদ খসড়া কমিটির জন্য একটি নতুন নাম তৈরি করেন যাতে তিনি তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন। তিনি বিটকে ড্রাফটিং কমিটি বলে অভিহিত করেছেন। 4. Dominated by Congress, the critics charged that the Constituent Assembly was dominated by the Congress Party. Granville Austin, an American constitutional expert, remarked the Constituent Assembly was a one-party body in an essentially one-party country. The Assembly was the Congress and the Congress was India. 4. কংগ্রেসের আধিপত্য। সমালোচকরা অভিযোগ করেছেন যে গণপরিষদে কংগ্রেস পার্টির আধিপত্য ছিল। গ্র্যানভিল অস্টিন, একজন আমেরিকান সংবিধান বিশেষজ্ঞ, মন্তব্য করেছিলেন, সংবিধান পরিষদ ছিল মূলত একদলীয় দেশে একটি একদলীয় সংস্থা। বিধানসভা ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত। 5. Lawyer politician domination. It is also maintained by the critics that the Constituent Assembly was dominated by lawyers and politicians. They pointed out that other sections of the society were not sufficiently represented. This, to them, is the main reason for the bulkiness and complicated language of the Constitution. 5. আইনজীবী রাজনীতিবিদদের আধিপত্য। এটাও সমালোচকদের দ্বারা বজায় থাকে যে গণপরিষদে আইনজীবী এবং রাজনীতিবিদদের আধিপত্য ছিল। তারা উল্লেখ করেছেন যে সমাজের অন্যান্য অংশের যথেষ্ট প্রতিনিধিত্ব ছিল না। এটা তাদের কাছে সংবিধানের বৃহৎ ও জটিল ভাষার প্রধান কারণ। 6. Dominated by Hindus. According to some critics, the Constituent Assembly was a Hindu-dominated body. Lord Viscount Simon called it a body of Hindus. Similarly, Winston Churchill commented that the Constituent Assembly represented only one major community in India. 6. হিন্দুদের দ্বারা আধিপত্য। কিছু সমালোচকের মতে গণপরিষদ ছিল একটি হিন্দু অধ্যুষিত সংস্থা। লর্ড ভিসকাউন্ট সাইমন একে হিন্দুদের দেহ বলেছেন। একইভাবে উইনস্টন চার্চিল মন্তব্য করেছিলেন যে গণপরিষদ ভারতের একমাত্র প্রধান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। ইম্পর্টেন্ট ফ্যাক্টস। গুরুত্বপূর্ণ ঘটনা। 1. এলিফ্যান্ট ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দি সিম্বল সিল অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। 2. Sir B.N. Rao was appointed as the constitutional advisor, legal advisor to the Constituent Assembly. 1. গণপরিষদের প্রতীক শিলমোহর হিসাবে হাতি গৃহীত হয়েছিল। 2. স্যার B.N. রাওকে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা, আইনি উপদেষ্টা নিযুক্ত করা হয়। 3. H.V.R. Iyengar was the secretary to the Constituent Assembly. 4. S.N. Mukherjee was the chief draftsman of the Constitution in the Constituent Assembly. 5. Prem Behari Narain Raijada was the calligrapher of the Indian Constitution. The original Constitution was handwritten by him in a flowing italic style. 3. H.V.R. Iyengar গণপরিষদের সচিব ছিলেন। 4. S.N. মুখার্জি গণপরিষদে সংবিধানের প্রধান খসড়া ছিলেন। 5. প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ছিলেন ভারতীয় সংবিধানের ক্যালিগ্রাফার। মূল সংবিধান প্রবাহিত তির্যক শৈলীতে তার হাতে লেখা। 6. The original version was beautified and decorated by artists from Shantiniketan including Nand Lal Bose and Biohar Ramanohar Sinha. 6. মূল সংস্করণটি নন্দ লাল বোস এবং বেওহর রামমনোহর সিনহা সহ শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা সুন্দর ও সজ্জিত করা হয়েছিল। 7. Biohar Ramanohar Sinha illuminated, beautified and ornamented the original Primbol calligraphed by Prem Behari Narayan Raijada. 7. বেওহর রামমনোহর সিনহা প্রেম বিহারী নারায়ণ রায়জাদা কর্তৃক ক্যালিগ্রাফকৃত মূল প্রস্তাবনাটি আলোকিত, সুশোভিত এবং অলঙ্কৃত করেছেন। The calligraphy of the Hindi version of the original Constitution was done by Vasant Krishan Vaidya and elegantly decorated and illuminated by Nand Lal Bose. মূল সংবিধানের হিন্দি সংস্করণের ক্যালিগ্রাফি বসন্ত কৃষাণ বৈদ্য করেছিলেন এবং নন্দ লাল বসু দ্বারা মার্জিতভাবে সজ্জিত ও আলোকিত হয়েছিল। হিন্দি টেক্সট অফ দি কনস্টিটিউশন। সংবিধানের হিন্দি পাঠ। Originally, the Constitution of India did not make any provision with respect to an authoritative text of the Constitution in the Hindi language.
Latter, a provision in this regard was made by the 58th Constitutional Amendment Act of 1987. This amendment inserted a new Article 394A in the last part of the Constitution i.e. Part XXII. This article contains the following provisions. মূলত ভারতের সংবিধানে হিন্দি ভাষায় সংবিধানের একটি প্রামাণিক পাঠ্যের বিষয়ে কোনো বিধান করা হয়নি। পরে 1987 সালের 58তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা এই বিষয়ে একটি বিধান করা হয়েছিল। এই সংশোধনীটি সংবিধানের শেষ অংশে অর্থাৎ XXII অংশে একটি নতুন ধারা 394 এ সন্নিবেশিত করেছে। এই নিবন্ধে নিম্নলিখিত বিধান রয়েছে। 1. The President shall cause to be published under his authority. 1. রাষ্ট্রপতি তার কর্তৃত্বের অধীনে প্রকাশ ঘটাবেন। The translation of the Constitution in Hindi language. The modifications which are necessary to bring it in conformity with the language, style and terminology adopted in the authoritative texts of the central acts in Hindi can be made in it. All the amendments of the Constitution made before such publication should be incorporated in it. হিন্দি ভাষায় সংবিধানের অনুবাদ। হিন্দিতে কেন্দ্রীয় আইনের প্রামাণিক গ্রন্থে গৃহীত ভাষা, শৈলী এবং পরিভাষাগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য যে পরিবর্তনগুলি প্রয়োজন তা এতে করা যেতে পারে। এই ধরনের প্রকাশের আগে করা সংবিধানের সব সংশোধনী এতে অন্তর্ভুক্ত করা উচিত। The translation in Hindi of every amendment of the Constitution made in English. ইংরেজিতে করা সংবিধানের প্রতিটি সংশোধনীর হিন্দিতে অনুবাদ। 2. The translation of the Constitution and its every amendment published shall be construed to have the same meaning as the original text in English. If any difficulty arises in this matter, the President shall cause the Hindi text to be revised suitably. 2. সংবিধানের অনুবাদ এবং প্রকাশিত প্রতিটি সংশোধনীর ইংরেজিতে মূল পাঠ্যের মতো একই অর্থ ধরা হবে। এই বিষয়ে কোন অসুবিধা দেখা দিলে রাষ্ট্রপতি হিন্দি পাঠটি যথাযথভাবে সংশোধন করতে বাধ্য করবেন। 3. The translation of the Constitution and its every amendment published shall be deemed to be, for all purposes, its same authoritative text in Hindi. 3. সংবিধানের অনুবাদ এবং এর প্রকাশিত প্রতিটি সংশোধনী সকল উদ্দেশ্যে হিন্দিতে এটির প্রামাণিক পাঠ্য বলে গণ্য হবে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।